আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। এবং সবশেষে জানাবো রিমান্ডে সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আওয়ালের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি। বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদে যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি, তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট, যিনি পুলিশের সর্বোচ্চ এইসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্যই কর্ম করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিবি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রোটেকশন। ফাঁস হওয়া একটি প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে 2023 সালের মাঝামাঝি সময়ে কলকাতার এক হোটেলে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার। সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ। অনেকের মতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি, কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করেছিল। বিপ্লব র এর আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তিনি বিরোধী দল বিএনপি ও জামাতের নেতাকর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন, আটক, গুম, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত। 2024 সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশ অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার। অভিযোগ, তার নেতৃত্বেই বিশেষ করে বিএনপি ও জামাতের কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে 2023 সালে বিএনপির অন্তত 1500 নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট। বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নেপথ্যে ছিলেন এই কর্মকর্তা। তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক অনুগত নিয়েও প্রশ্ন তুলেছেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্যোগে জানিয়েছে, তারা বলেছে বাংলাদেশ টার্গেট টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা, যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে। জানা যায় চাকরির জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব কুমার সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখার ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং করেছিলেন বিপ্লব। তার নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকতে বিএনপি শাসনামলে কোনো সুবিধা করতে পারেন না, এমনটা ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে ডিসি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকা থেকে লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এই সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুনে দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা অনুমোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিবিএম ও 2016 সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যা নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারীলিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব। গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এই ভবনে অবস্থিত সোয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় সোয়ার। সোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে প্রক্রিয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেন না। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগ কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণদমে প্রক্রিয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ 1175-52-তে করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। বিগত দশম, একাদশ ও দ্বাদশ 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের নামে উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা রেখে শেরেবাংলা নগর থানায় একটি মামলায় দায়ের করে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন খান বলেন, বিতর্কিত এই 3 নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিআইসিও সংশ্লিষ্ট কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপি মহাসচিবের এবং সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিএনপি নির্বাহী কমিটির সদস্য। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিএনপির একটি প্রতিনিধি দল থানায় এসে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। জানা যায় 2014 সালের 5 জানুয়ারি দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে বিনা ভোটের সংসদ আখ্যা দেয় ভোট বর্জন করে বিএনপি। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ওই কমিশনার 4 নির্বাচন কমিশনার ছিলেন। সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক,
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেনারেল দায়রা জজ মোহাম্মদ শাহনিয়াজ। জানা যায় 2014 সালের 5 জানুয়ারি দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতেই তিনি লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন।